জাতিসংঘ অধিবেশনে ডক্টর ইউনূসের সফর সঙ্গী হচ্ছেন ৩ দলের ৪ নেতা। এদিকে রাজনীতি ধীরে ধীরে ফিরছে রাজপথে, এগিয়ে আসছে জাতীয় নির্বাচন। হাওয়া বইছে কোন দিকে? এই সবকিছু নিয়েই আজকের স্বপ্নধরা স্বাধীন সংলাপ, সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। শিরোনাম রেখেছি রাজনীতির হাওয়া বদল। আমি মাশরাফি শশী আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের স্বাধীন সংলাপে। দুজন অতিথি আমাদের সঙ্গে আছেন, আজকে স্টুডিওতে সময় দিচ্ছেন আমাদেরকে। চলুন তাদের সঙ্গে পরিচিত হওয়া যাক। আজকে আমাদের সঙ্গে আছেন হারুনুর রশিদ, সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানবেন। একই সাথে স্টুডিওতে আমরা আজ পেয়েছি আমাদের সঙ্গে জনাব নাজমুল আশরাফকে, এডিটর ইন চিফ, চ্যানেল 1 নিউজ। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানবেন আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রথমেই জনাব হারুনুর রশিদ, আপনার কাছে আসতে চাই। আপনি ইতিমধ্যে জানেন যে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যোগ দিচ্ছেন ৪ রাজনীতিবিদ। ৪ জনের সবাইকে তো জানেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবিরও যাচ্ছেন সেই ৪ জনের মধ্যে। আপনার কাছে জানতে চাই, এরা দুইজন কোন ভূমিকায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এই সফরসঙ্গী হচ্ছেন? এটা তো আমি বলতে পারবো না কোন ভূমিকায় তারা সফরসঙ্গী হয়েছে। সফরসঙ্গীর তালিকা প্রস্তুত করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়। আচ্ছা। এবং এটা আমি মনে করি না যে এটা গত পুরনো নিউজ, গত কয়েকদিন থেকে এটা আপনার হচ্ছে। এবং এখানে লম্বা সফর, বিশেষ করে বিমানে লম্বা সময়, আসার সময় এক দীর্ঘ সময়, এবং সেখানে কয়েকদিন অবস্থান করবে। স্বাভাবিক কারণেই আপনার এখানে বিএনপি, জামাত এবং এনসিপিরও তো আছে। এরা বিগত আন্দোলন সংগ্রামের তারা সবাই শরিক। স্বাভাবিক কারণেই সামনে জাতীয় নির্বাচন আসতে যাচ্ছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, সুন্দর করার জন্য সকলেরই একটা দায়িত্বশীল ভূমিকা আছে। নির্বাচনকে কেন্দ্র করে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কথাবার্তা হচ্ছে, বিভিন্ন আন্দোলনের কর্মসূচি আসছে, বিভিন্ন চাপ প্রয়োগের আমরা পরিস্থিতি দেখছি। এই কারণে আমার মনে হয় যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় মনে করেছে যে মানে দলীয় ফোরামে কি আলোচনা হয়নি? মানে প্রধান উপদেষ্টা এই দুইজনকেই চেয়েছেন, আপনারাও বলেছেন যে তারা ব্যক্তিগত জায়গা থেকে, তারা আমাদের জায়গা থেকে কোনো প্রস্তাবও ছিল না যাওয়ার জন্য, বা অন্য দল থেকে ছিল কিনা আমি জানি। এটা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় উনি আমন্ত্রণ জানিয়েছে, যাওয়ার জন্য বলেছেন। স্বাভাবিক কারণেই এটা তো আমি মনে করি যে যারাকে দাওয়াত দিয়েছে বা যারাকে তালিকাভুক্ত করেছে নিশ্চয়ই যাবে। এখন এর মধ্যে ভিতরের কি আছে না আছে এটা তো আগামীতে যখন সফর সমাপ্ত হবে তখন আপনার মধ্যে আমাদের গণমাধ্যমের ভাইরা আছে, এখানে গণমাধ্যমের যাওয়ার পর থেকে খবর বিভিন্নভাবে চাউর হতে থাকবে। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির মহাসচিব যেহেতু যাচ্ছেন, নিউ ইয়র্কে কি বিএনপির যে সকল নেতাকর্মী আছেন তারা কি সংবর্ধনার আয়োজন করবেন? দলীয় কোনো সিদ্ধান্ত কি নেওয়া হয়েছে কোনো আয়োজনের? আমি জানি না। এখন ওখানে মহাসচিব যাচ্ছে, সেখানে আমাদের দলীয় নেতাকর্মী তো মহাসচিবের সাথে সাক্ষাৎ করবেই, বা সেখানে মহাসচিবের কর্মসূচিও হয়তো থাকবে। আর সেখানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে সেখানে সাক্ষাৎ করবে কিনা বা করবে, এটা আপনার এখনও আমরা সে ধরনের কোনো কর্মসূচি নজরে আসেনি। মূলত আপনার এখানে আমার যেটা ধারণা যে এই যে বিমানে একসাথে যাওয়া আসা এবং সেখানে অবস্থান করা, এর মধ্যে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন উত্তর পরিস্থিতি, নির্বাচনে তার কারণ বর্তমান সরকারের এই সময়টাতে একটা কঠিন সময় পার করছে এবং সাংবিধানিকভাবে সরকারের আগামী দিনে একটা আপনার বৈধতার প্রশ্ন আছে এবং সংবিধান সংশোধনের প্রশ্ন আছে। এগুলো আগামী জাতীয় সংসদ ছাড়া সম্ভব না, যেভাবেই বলি না কেন। তার কারণ এই সরকারের মেয়াদকাল সংসদে আপনার বৈধতা আনতে হবে। কারণ বিগত সংবিধানের যে সমস্ত ধারা অনুচ্ছেদ আছে সে অনুযায়ী সরকার কিন্তু সংবিধান অনুযায়ী কোনো ধারার মধ্যে আসে না। এই সব বিষয়, অনেক বিষয় নিয়ে নির্বাচনটা যেন সুন্দর হয়। নির্বাচন তো আপনি মানে যাত্রাপথে সরকারের বৈধতা কিভাবে দেওয়া যায় সেটা একটি গুরুত্বপূর্ণ আলোচনা দেওয়ার ক্ষেত্রে এটা অতীতের অভিজ্ঞতা থেকে যেটা বলছি, বৈধতা তো আপনার সংসদ লাগবেই। ওই 111-এর সরকারেরও বৈধতা দেওয়া হয়েছে আপনার শেখ হাসিনাকে, আপনার ওই সময়ে আপনার সমঝোতার মধ্যে দিয়ে নির্বাচন করার ফলে। তো সুতরাং নির্বাচন সামনে আছে, নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ যেন না হয়, নির্বাচনটা যেন শান্তিপূর্ণ হয়, অংশগ্রহণমূলক হয়, সবাই যেন স্বতঃস্ফূর্ত হয়ে সেখানে ভোট দিতে পারে। এখানে শুধু তো আপনার দায়িত্ব শুধু সরকারের না, আইন প্রয়োগকারী সংস্থা বা রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, এই সেনাবাহিনী, তাদের না। এটা আমরা যারা নির্বাচনে অংশগ্রহণ করি তাদের বিরাট দায়িত্ব আছে। আর বিশেষ করে বিএনপির সবচেয়ে বেশি বড় দায়িত্ব। তার কারণ আমি লক্ষ্য করছি যে নির্বাচন এখন হয়নি, নির্বাচনের পরিবেশ নাই বলে অনেকেই এই কথাগুলো বলার চেষ্টা করছে। সেই ক্ষেত্রে যেন নির্বাচনের পরিবেশ অতীতে যে সমস্ত কারণে প্রশ্নবিদ্ধ হয়েছে এই ধরনের পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সেটা বিএনপি সবচেয়ে বেশি
মানে তীক্ষ্ণ নজর রাখতে হবে। বিএনপি যারা নির্বাচন করবে, যারা অন্যান্য প্রার্থী নির্বাচন, তারা যেন সকলেই সমানভাবে নির্বাচনে মানে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, সভা সমাবেশ করার যে আচরণবিধি থাকবে, এই আচরণবিধি যেন সবাই অনুসরণ করে। আমি বড় দল, তার জন্য আমার জন্য একরকম আর ওদের জন্য আর এক, এইটা যেন না হয়। তাহলে আমি মনে করি যে আমাদের যে উদ্দেশ্য, আমরা যে গণতন্ত্র উত্তরণের যাত্রাপথটা শুরু করতে যাব, তাহলে এটা জনগণের মধ্যেও যেন স্বস্তি নিয়ে আসবে এবং আগামী দিনে দেশকে গঠন করার ক্ষেত্রেও একটা বিরাট ভূমিকা রাখবে। কিন্তু নির্বাচন যদি কোনো কারণে, সরকারেরও যদি আপনি 111 সময় যেমন আপনার যে সরকার বিদায় হয়েছে, অ্যারেঞ্জ নির্বাচন ছিল 2008-এ, কোনো সন্দেহ নাই। তো সেই কারণে যদি আগামী দিনে কোনো অ্যারেঞ্জ নির্বাচন না হয়, মানে আসন ভাগাভাগি নির্বাচন যেন না, আসন বন্টনের জন্য নির্বাচন না। রশিদ ভাই, আপনি আসলে আপনার কথা থেকে আমার মনে হয় আজকের পুরো অনুষ্ঠানই আপনার এই প্রথম পর্বের যে বক্তব্য, অনেকগুলো বিষয় উঠে আসছে। আমি একটু নাজমুল আশরাফ ভাইয়ের কাছে আসতে চাই। হারুন রশিদ তো তার বক্তব্যে আসলে বেশ কিছু দিক এনেছেন, আপনিও নিশ্চয়ই বুঝতে পারছেন। যেই প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নের লেজের থেকে আমি একটু জানতে চাই যে সফরের প্রতিনিধি দলের নিরাপত্তা শঙ্কা নিয়ে প্রশ্নের জবাবে গতকাল পররাষ্ট্র উপদেষ্টা যখন বলছিলেন, তিনি বলছিলেন বিদেশে কোনো ধরনের আন্দোলন দমানোর মতো ক্ষমতা সে দেশের সরকারেরও নেই। আমরা ধরে নিচ্ছি সেখানে প্রোটেস্ট বা আন্দোলন হবে, তবে আমরা নিরাপত্তা নিয়ে শঙ্কিত নেই। আপনার কাছে জানতে চাই যে গত জুনে যখন প্রধান উপদেষ্টা তার সফর সঙ্গীরা লন্ডনে গেলেন, তারেক রহমানের সাথে দেখা করলেন, সেখানে তারা যে ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, সেই অভিজ্ঞতা কোনোভাবে কি এই 3 দলের 4 নেতাকে সফর সঙ্গী হিসেবে বাছাই করার ক্ষেত্রে প্রভাবক রেখেছে কিনা? একই সাথে হারুনুর রশিদ বর্তমান সরকারের বৈধতা প্রশ্নের একটি বক্তব্য রেখেছেন। কিছুদিন আগে শিশির মনির এমন একটি বক্তব্য রেখেছিলেন। আপনার জি, ধন্যবাদ আপনাকে। আপনাদের এই নতুন অনুষ্ঠান স্বাধীন সংলাপে এই প্রথম আসলাম। এর আগে অন্য অনুষ্ঠানে অনেকবার এসেছি। এখন প্রধান উপদেষ্টা তার সাথে 4 জন রাজনীতিবিদ নিয়ে যাচ্ছেন, বিএনপির 2 জন, জামাতের 1 জন এবং এনসিপির 1 জন। এইটা যথেষ্ট প্রশ্নের উদ্রেক করছে। অনেক কিছুই মানুষ ভাবছে। হারুন ভাই তার একটা ধারণার কথা বললেন যে দীর্ঘ যাত্রায় ওনারা হয়তো দেশের রাজনীতি, নির্বাচন, পরবর্তী সরকার, সংসদ, বৈধতা, এগুলো নিয়ে আলোচনা করতে পারেন। 2 জন রাজনীতিবিদ একসাথে হলে পরে রাজনীতি নিয়েই মূলত আলোচনা করবেন, অন্যান্য বিষয় হয়তো আসতে পারে। আর এখন বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা, নির্বাচনকে সামনে রেখে যে ধরনের পরিস্থিতি আসছে, ঐক্যমত্য কমিশনের মাধ্যমে ঐক্যমত্য চেষ্টা চলছে এখন পর্যন্ত, তাতে করে নির্বাচন নিয়ে একটা প্রশ্ন বহুদিন ধরে আমরা শুনছি যে নির্বাচন হবে তো। ইদানিং প্রধান উপদেষ্টা এবং তার সরকারের পক্ষ থেকে প্রতিনিয়তই বলা হচ্ছে অবশ্যই নির্বাচন হবে, অবশ্যই ফেব্রুয়ারিতে হবে, কোনো সুযোগ নাই, এরকম মানে যত জোর দিয়ে বলা সম্ভব। কারণ এর আগে নির্বাচন নিয়ে যেহেতু সরকারের অবস্থানটা স্পষ্ট ছিল না, যার কারণে সরকারের নির্বাচন সংক্রান্ত ঘোষণা নিয়ে মানুষের একটা সন্দেহ তৈরি হয়েছিল। সেই কারণেই বারবার বলা হচ্ছে। আমরা ধরে নিচ্ছি যে সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ, আন্তরিক। কিন্তু সেই নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার আগে যেসব শর্ত আমরা জামাতে ইসলামী সহ কিছু ইসলামী দলের, এনসিপির বা আরও কিছু দল আছে তারা করছে, সেই কারণে এই সন্দেহটা তৈরি হচ্ছে যে এই সব শর্ত মেনে নির্বাচন করা সম্ভব হবে কিনা। আপনার জুলাই সনদ, পিআর সহ বিভিন্ন দাবি, এগুলো নিয়ে যেহেতু বিএনপির সাথে অন্য দলগুলোর, বিশেষ করে জামাত, এনসিপির মতবিরোধ আছে, সে কারণে মানুষ আশঙ্কাটা বাড়ছে। তাহলে এগুলো ছাড়া নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না, এগুলো নির্বাচন আগেই করতে হবে, এসব দাবিতে যখন মাঠে ময়দানে নেমে গেছে আমাদের একটা পক্ষ, তখন কিন্তু এই আশঙ্কাটা আরও বাড়ে। সেই ক্ষেত্রে নির্বাচন ফেব্রুয়ারিতে করতে গেলে এই দলগুলোর মধ্যে একটা বোঝাপড়া দরকার। ঐক্যমত্য কমিশনের মাধ্যমে এইগুলো নিষ্পত্তি বলি, তারপর জুলাই সনদ বাস্তবায়ন বলি, পিআর সহ আরও যেসব দাবি দাওয়া নিয়ে মাঠে নেমেছে কতগুলো দল, জামাত সহ, তাদের এইসব দাবি দাওয়া বলি, এগুলোর ব্যাপারে আলাপ আলোচনা একটা হতে পারে। এখন যখন জাতিসংঘের সাধারণ অধিবেশন হয় প্রতি বছরই সেপ্টেম্বরে, তখন আমরা দেখেছি অতীতে যে সরকার প্রধান বিশাল লটবহর নিয়ে যান এবং সেখানে সরকারি লোক, আমি বলছি মন্ত্রী, এমপি ছাড়াও অনেক ধরনের লোক সেখানে যান, ব্যবসায়ীরাও যান, সাংবাদিকরাও যান। তো সেই তুলনায় হয়তো লটবহর পরিমাণ কমেছে, কিন্তু আমার মনে পড়ে না নিকট অতীতে কোনো সরকার প্রধান বিরোধী দলের, মানে সরকারের বাইরের রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে নিয়ে গেছেন। এটা একটা ইউনিক ঘটনা, সেই কারণে আগ্রহটা বেড়েছে। প্রথমত বললাম যে এখনকার যে রাজনৈতিক সংকট, নির্বাচন কেন্দ্রিক এবং ঐক্যমত্য কমিশন কেন্দ্রিক এবং সংস্কার কেন্দ্রিক,
তার কারণে এই মানুষগুলোর একসাথে যাওয়ার একটা গুরুত্ব আছে। দ্বিতীয়ত জাতিসংঘ অধিবেশনের পাশাপাশি বাংলাদেশের রোহিঙ্গা সংকট নিয়েও আমাদের সরকারের অনেক রকমের কর্মসূচি আছে, বিভিন্ন সেশন আছে, সেগুলোতে তারা অংশ নেবেন। সেখানে নিশ্চয়ই বাংলাদেশের পক্ষে যখন আরও 3টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকবেন তখন সরকারের জন্য সেই কাজগুলো সহজ হবে, এটি বলা হচ্ছে সরকারের দিক থেকে। মানে আপনি কি বলছেন তাহলে ওই সকল আলোচনাতে বা সাইডলাইন বৈঠকে এই রাজনীতিকরাও প্রতিনিধিত্বকারী দলের অংশ হিসেবে অ্যাক্টিভলি পার্টিসিপেট করবেন? বলছি যে বাংলাদেশের স্বার্থে, রোহিঙ্গা সংকট বাংলাদেশের অনেক বড় একটা সংকট, এই সংকট নিয়ে বাংলাদেশ যখন আন্তর্জাতিক পরিমণ্ডলে এইগুলো নিয়ে কথা বলবে, আলোচনা করবে, বিভিন্ন সেশনে অংশ নেবে, সেখানে সরকারের প্রতিনিধিত্ব আছেই, পাশাপাশি উল্লেখযোগ্য রাজনৈতিক দলগুলো প্রতিনিধিত্ব থাকলে বাংলাদেশের পক্ষে এই সংকটের নিয়ে কাজ করা, কথা বলা এবং আন্তর্জাতিক মহলকে বোঝানো, তাদের সহযোগিতা সমর্থন পাওয়াটা সহজ হবে। এটা একটা ইতিবাচক দিক, এটা পররাষ্ট্রমন্ত্রীর দিক থেকে বলা হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব আজকে বলেছেন যে এই রাজনীতিবিদদের প্রধান উপদেষ্টার সাথে সফরে যাওয়ার সাথে এই নির্বাচন নিয়ে আলোচনা, সংকট, সংস্কার এগুলোর কোনো সম্পর্ক নাই। তার মানে হচ্ছে কেবলই তারা জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার জন্য এবং জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গিয়ে রোহিঙ্গা সংকট সহ বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর ক্ষেত্রে তারা ভূমিকা রাখবেন, বাড়তি ভূমিকা নেবেন, সেই জন্য তাদের নেওয়া হয়েছে। কিন্তু এটা আমরা কম বেশি সবাই বুঝতে পারি, হারুন ভাইয়ের ধারণার সাথে মিলে বলি, ওনারা শুধু যাত্রা পথে যেতে আসতে না, ওখানে গিয়েও হয়তো আরও অনেক আলাপ আলোচনা করবেন, তৎপরতা চালাবেন, সেগুলো খবর আমরা নিশ্চয়ই পাবো তখন। কিন্তু আমার একটা ছোট্ট প্রশ্ন, ডক্টর ইউনূস 3 দলের 4 জনকে নিয়েছেন। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির দ্বিতীয় শীর্ষ নেতা, মহাসচিব এবং বাংলাদেশে এই মুহূর্তে আমি বলবো যে সবচেয়ে জনপ্রিয়, গ্রহণযোগ্য এবং খুব ক্লিন ইমেজের রাজনীতিবিদ হিসেবে মির্জা ফখরুলের একটা পরিচয় আছে। তো ওনার সাথে আরও একজনকে কেন দিতে হলো এটা আমি জানি না, হারুন ভাই জানলে নিশ্চয়ই বলবেন। আর বাকি দুজন দলকে প্রতিনিধিত্ব করছেন, কিন্তু ওনাদের এই তৎপরতা নিউ ইয়র্কে গিয়ে কি হয় নিজেদের মধ্যে বা অন্য কোনো পক্ষের সাথে, অথবা আমরা জানি যে বাংলাদেশের নানান বিষয়ে আমেরিকার ভূমিকা আছে, আপনি ধারণা করছেন যে এই যারা অন্য কোনো পক্ষের সাথেও কোনো আলোচনা হয় কিনা সেদিকেও আমরা নজর রাখবো। আবার ডক্টর ইউনূস সরকারের কেউ বিদেশ সফরে গিয়ে নানান ঝামেলার মধ্যে পড়েছেন। আমরা দেখেছি অতীতে যখন যারা ক্ষমতায় থাকেন, মানে যিনি প্রধানমন্ত্রী থাকেন, তিনি যখন জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যান তখন বিরোধী দলের পক্ষ থেকে বিক্ষোভ করা হয়। তো উনিও তো সরকার প্রধান এবং তার বিরুদ্ধে বিক্ষোভ হওয়াটা অস্বাভাবিক কিছু হবে না। আবার ডক্টর ইউনূসের সরকার এবং তার সরকারের যারা প্রতিনিধি আছেন, উপদেষ্টা আছেন, তারা বিভিন্ন জায়গায় বিদেশ সফরে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন, সেরকম পরিস্থিতি এবার হবে কিনা। আপনি বলছেন যে এই সকল রাজনৈতিক দলগুলো দেশে যেমন অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে, এখন প্রয়োজনে বিদেশের মাটিতেও যদি প্রয়োজন হয় না, সরকারকে সহযোগিতা করার জন্য বিদেশে মাটিতে যাওয়া দরকার নাই, ওখানে গিয়ে ওনারা নিজেরা সমর্থন দেখানো যে আমরাও আছি। হ্যাঁ, আমরাও আছি। বাট ডক্টর ইউনূসের সুবিধা হচ্ছে যে দেখেন শীর্ষ 3টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা আমার সাথে আছেন, সো এটা একটা দিক। কিন্তু ওনারা নিজেরা কি আলাপ আলোচনা করবেন বা তাদের এই আলোচনায় অন্য কোনো পক্ষ যুক্ত হবে কিনা সেটা দেখার অপেক্ষা। আমার মনে হয় তাহলে সে পর্যন্ত তাদের সফর শেষ করা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই হারুনুর রশিদ, আবার আপনার কাছে। আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতীয় নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে সদ্য শেষ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের নির্বাচনের অভিজ্ঞতা সরকার জাতীয় নির্বাচনে কাজে লাগাতে চায়, এমন একটি মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। আপনার কাছে জানতে চাই, এই দুই নির্বাচন চলাকালীন বা নির্বাচনের পরবর্তীতে বিএনপির নেতাকর্মীরা বলে আসছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিএনপির যে ছাত্র সংগঠন ছাত্র দলের সাথে বিমাতা সুলভ আচরণ করেছে, নির্দিষ্ট একটি গোষ্ঠীর প্রতি পক্ষপাতমূলক আচরণ করেছে। তাহলে কি আগামী জাতীয় নির্বাচন শেষেও বিএনপি বলবে যে প্রশাসন পক্ষপাতমূলক নির্বাচন করেছে যদি এই জাকসু মডেলেই নির্বাচন হয়? আসলে আমাদের ছাত্র সংসদ যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হচ্ছে এবং আগামীতেও অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, আমি কিছুটা বিস্মিত হয়েছি এই কারণে যে বাংলাদেশে ছাত্র রাজনীতির যে গৌরবোজ্জ্বল ভূমিকা এবং ঐতিহ্য, সেইটা আপনার এখনকার এই নির্বাচনের যে সমস্ত ঘটনাবলী এটা যায় না। কারণ গত কর্তৃত্ববাদী শাসকদের সময় বাংলাদেশে কোনো ছাত্র রাজনীতি ছিল না, কোনো কলেজ বিশ্ববিদ্যালয় কোথাও কোনো ছাত্র রাজনীতি ছিল না, এককভাবে একটা দলই আপনার রাজনৈতিকভাবে
জবরদখল করেছিল। এখন বাংলাদেশের সর্বাগ্রে সর্বপ্রথম প্রয়োজন ছিল আপনার জাতীয় নির্বাচন। এখন প্রশ্ন আসছে যে এই নির্বাচনগুলো, এখন স্বরাষ্ট্র উপদেষ্টা কী বলেছে আমি তার কোনো প্রতিক্রিয়া দিব না, কিন্তু এই নির্বাচনের যে প্যাটার্ন বা যে ধরনের প্রতিবেদনগুলো এসছে গণমাধ্যম সহ যারা অংশগ্রহণ করেছে সবার যে রিপোর্টগুলো এসছে এটা অত্যন্ত দুঃখজনক। এবং নির্বাচন এই মুহূর্তে আর সত্যিকার অর্থে আমি জানি না, যেহেতু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়গুলো তারা নির্বাচন করতে চেয়েছে এবং সেখানে গত ডাকসু নির্বাচনের সময় নূর যখন ভিপি হয়েছে সেই সময় ছাত্রদল প্যানেলই দিতে পারেনি, ক্যাম্পাসে ঢুকতেও পারেনি এবং ভোট মানে যারা প্রার্থী যে কয়েকজন ছিল খুব সীমিত ভোট, এটা খুব ক্রিটিসাইজও হয়েছে যে ছাত্রদল নাই, ছাত্রদলের অস্তিত্ব নাই, কিন্তু বাস্তবতা এটা গণমাধ্যমে নিউজ করেছে। এখন ধরেন যে এই যে নির্বাচনটা ডাকসু দিয়ে শুরু হলো, তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তো আগে উচিত ছিল যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতিক চর্চা কর্মকাণ্ড শুরু করা। এবং আমি বলবো যে এখানে বিএনপির প্রতি বিমাদাসুলভ আচরণ শুধু নয়, এখানে অন্য কোনো গেম আছে কিনা, অন্য কোনো প্ল্যান আছে কিনা সেটাও একটা ভাবার ব্যাপার। কারণ অন্য কোনো প্ল্যান আছে কিনা, গেম আছে কিনা সেটা তো ধরেন এই ডাকসু নির্বাচন পরে যে বুঝলেন, বা এই যে প্রশাসন বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে, আগামী জাতীয় নির্বাচনের আগেও কি কোনো গ্লেম আছে কিনা, প্ল্যান আছে কিনা? আগামী নির্বাচনে আমরা তো আপনার এই ধরনের যারা অতীতের সরকার ছিল, অন-11-এর সরকার বা জেনারেল এরশাদের সময় সরকার, তারা তো নির্বাচন কিভাবে অনুষ্ঠিত করেছে জাতীয় নির্বাচন সেটা তো জাতি জানে। তো এই নির্বাচন যদি সেই ধরনের কোনো গেম প্ল্যান থাকে তাহলে জাতির সর্বনাশ হবে, কোনো সন্দেহ নাই। জাতি ভয়াবহ একটা বিপর্যয়ের দিকে যাবে। কোনো গেম প্ল্যান দেখছে না তাহলে আমরা তো সরকারকে সহযোগিতা করছি এবং আমরা প্রত্যাশা করছি যে কোনো গেম প্ল্যান যেন না থাকে। ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, এই ক্ষেত্রে বিএনপি কিন্তু যেটা স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে স্টেট বলেছে যে না, জাতীয় নির্বাচনের পূর্বে কোনো নির্বাচন করা যাবে না এই সরকারের, সেই ক্ষেত্রে নির্বাচন আয়োজনও করেনি। ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে যেহেতু বিশ্ববিদ্যালয়গুলোর কিছু কিছু ছাত্র সংসদের দাবি ছিল, কিন্তু আপনি লক্ষ্য করেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো তখন বিশ্ববিদ্যালয়ের আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম যখন শুরু হলো এবং তারা বিভিন্ন হল শাখা তাদের সাংগঠনিক কাঠামো ডিক্লেয়ার করলো, তখন সাধারণ ছাত্র যারা আজকে নির্বাচন করেছে তারাই সাধারণ ছাত্রদের ব্যানারে গিয়ে মুভ তৈরি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভিসিকে ঘেরাও করে বলল যে না, বিশ্ববিদ্যালয় হলে কোনো রাজনীতি চলবে না। তা আপনি ছাত্র সংসদের নির্বাচন ডিক্লেয়ার করছেন, ছাত্র সংসদ নির্বাচন হবে, আর আপনি প্রকাশ্য রাজনৈতিক কর্মতৎপরতা বা সাংগঠনিক কর্মকাণ্ডের উপর আপনি নিষেধাজ্ঞা আরোপ করবেন, তখনই কিন্তু আমি ধরে নিয়েছি যে বিশ্ববিদ্যালয়ের আজকে সবারই একটা টার্গেট ছাত্রদলকে ঠেকাও। কারণটা কি? আজকে দেখেন যে বিএনপি বিরোধী একটা সেন্টিমেন্ট তৈরি করার চেষ্টা করা হচ্ছে সর্বক্ষেত্রে। তারা ধরে নিচ্ছে যে আগামী যে নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে ক্ষমতায় থাকার পরে ছাত্র সংসদ নির্বাচনগুলো আর হবে কিনা, আর অনুষ্ঠিত হওয়ার আবার ওখানে প্রভাব বিস্তার করবে কিনা, সরকারের ওখানে যে অতীতে 30-40 বছর ধরে নির্বাচন হয়নি সেখানে ওরকম শঙ্কার কারণে আজকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ক্ষেত্রে আমি নির্বাচন করি, ছাত্র নির্বাচন কলেজ বিশ্ববিদ্যালয়ে করে এসেছি, বহু নির্বাচন পরিচালনা হয়েছে এরশাদের সময়, এবং দেখেন ওই সময় কিন্তু নির্বাচন নিয়ে কোনো আপনার প্রশাসনের বিরুদ্ধে কোনো ক্ষোভ, নির্বাচন নিয়ে কোনো কারচুপি এরকম কিচ্ছু আসেনি। ছাত্ররা মারামারি করেছে দু এক জায়গায়, সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি এই নির্বাচন ডিজিটাল প্রযুক্তির যুগে এখনকার ছাত্ররা কিন্তু আমাদের চাইতে অনেক বেশি অ্যাডভান্স। এই সময় নির্বাচনের ক্ষেত্রে যারা প্রার্থী হয়েছে, যাদেরকে আচরণবিধি আপনি দিয়েছেন, তো একজন ভিপি প্রার্থীর জন্য অবারিত সুযোগ, আরেকজন ভিপি প্রার্থীর জন্য আমি সেই জায়গা থেকে আসলে জিজ্ঞাসা করছিলাম, এই জায়গাগুলো খাবি খেলো, ছাত্রদল খাবি খায় না। জাতীয় নির্বাচনে ছাত্রদল হারা জিতাটা আমি এখানে বলছি না যে একজন হারবে জিতবে। আপনি দেখবেন যে যখন জাতীয়তাবাদী ছাত্রদল 79-এ জিয়াউর রহমান আপনার প্রতিষ্ঠা করলো, আমরা যখন যাত্রা শুরু করলাম সেই সময়ে প্রথম ডাকসুতে যখন নির্বাচন হয়েছিল, ঠিক আছে না, তখন জিয়াউর রহমান ডেকে প্রার্থীদেরকে বলে দিয়েছিল যে যেহেতু 73 নির্বাচন ডাকসু কী হয়েছে তারপরে কি হয়েছে, যে কারণে তখন জিয়াউর রহমান ডেকে বলে দিয়েছে যে বিশ্ববিদ্যালয় নির্বাচনে যেন কোনো রকম কিছু না হয়। আমার মনে হয় এবারও একটা দলীয় হাইকমান্ড থেকে ওই সময় দেখেন এমন একটা নির্দেশনা ছিল যে ছাত্রদল কিন্তু পরাজিত হয়েছে, ছাত্রদল তখন কিন্তু ওই নির্বাচনে পরাজিত হয়েছে। আবারও আপনার কাছে ফিরবো, পরবর্তীতে আবার কি হলো, পরবর্তী বছরই ছাত্রদল কিন্তু আপনার বিজয়ের পেছে আপনার ছাত্রদের সমর্থন নিয়ে আসলে এই জন্যই এই ডাকসু নির্বাচনের সমীকরণের উপরে মানে জাতীয় নির্বাচন ছাত্র নির্বাচন স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বলছেন যে এই অভিজ্ঞতার আলোকে তিনি জাতীয় নির্বাচন করতে চান, আমাদেরকেও আসলে এটার উপরে ভর করেই কিছু আপনার। আমি আবারও নাজমুল্লাহ সাহেব আপনার কাছে আসতে চাই, হারুনুর রশিদের কাছে
ছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টার একটা মন্তব্যের পরিপ্রেক্ষিতে, আজকে তিনি করেছেন। সেখানে একই জায়গায় তিনি বলছেন যে আমরা আলাপ করেছি, তাদের অভিজ্ঞতা শেয়ার করলাম, যেহেতু জাতীয় নির্বাচন আসছে আগামী ফেব্রুয়ারিতে, নির্বাচনগুলো দেখে কিছু ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা হচ্ছে, অর্থাৎ যে জাকসু নির্বাচন, এই অভিজ্ঞতা হচ্ছে। এখন এই অভিজ্ঞতা দিয়ে, ছাত্র সংসদ নির্বাচনের অভিজ্ঞতা দিয়ে উৎসব মুখর পরিবেশে আগামী জাতীয় নির্বাচন কতটুকু সম্ভব? ধন্যবাদ আপনাকে। ডাকসু ইলেকশন তো সরকার করে নাই, বিশ্ববিদ্যালয় প্রশাসন করেছে। তো সরকার অভিজ্ঞতা নিচ্ছে। সরকার কিভাবে অভিজ্ঞতা নিচ্ছে? সরকারের সংস্রব সরাসরি এই নির্বাচনের সাথে আছে, যদি থেকে থাকে তাহলে সেটা আমরা জানি না, তাহলে সরকারও এই নির্বাচনের অংশ ছিল। আমরা জানি বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তারা তাদের কর্তৃত্ব বলে তাদের মাধ্যমে নির্বাচন হয়। কিন্তু ডাকসুতে ছাত্র দল হেরে গেছে, ছাত্র শিবিরের বিশাল জয় হয়েছে, এগুলোর কারণ কি, এগুলো নিয়ে ব্যাপক বিশ্লেষণ হয়েছে বেশ কিছুদিন ধরে। সেখানে এই দুটো নির্বাচনে যেসব অভিযোগ এসেছে, বিশেষ করে জাহাঙ্গীরনগরে কিন্তু অনেক অভিযোগ এসেছে, সেই অভিযোগগুলো তদন্ত করে তার ফলাফল আমরা জানলে বুঝতে পারবো যে কতটা সুষ্ঠু হয়েছে, বা যদি সুষ্ঠু না হয়ে থাকে তার কারণে ফলাফলের কোনো ব্যত্যয় ঘটতো কিনা সেটা আমাদের জানবার বিষয়। ডাকসুর ক্ষেত্রে বলা যায় যেসব অভিযোগ এসেছে, সব অভিযোগ যদি তদন্ত করে সত্যতাও খুঁজে পায়, তাতেও মনে হয় ফলাফলের বেশ কম হবে না, কারণ এখানে হয়েছে কি পার্থক্যটা অনেক বেশি। না মানে ফলাফল তো ধরেন যা হয়েছে হয়েছে, নির্বাচন যখন চলছিল তখনও আমরা কর্তা ব্যক্তিদের কাছ থেকে শুনছিলাম এই মডেলে জাতীয় নির্বাচন চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা যেমন বলেই বলছেন যে এইভাবেই তিনি এই অভিজ্ঞতার জাতীয় নির্বাচন করবেন। একটা বিশ্ববিদ্যালয় জাতীয় নির্বাচন কতটুকু শান্তিপূর্ণ হবে? না, একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নির্বাচন আর জাতীয় নির্বাচন তো এক জিনিস না। তো এইটার অভিজ্ঞতা, এটার ফলাফল জাতীয় নির্বাচনে কাজে লাগবে বা প্রতিফলন ঘটবে, এইটা বলা মনে হয় অতি উৎসাহী, বা যারা এখানে জিতেছেন তাদের প্রত্যাশা হতে পারে। স্বরাষ্ট্র উপদেষ্টা অনেক সহজ সরল মানুষ, অনেক সময় উনি অনেক কথা বলে ফেলেন যেগুলো নিয়ে মানুষ একটু হাস্যরস করে। তো ডাকসু নির্বাচনের অভিজ্ঞতা দিয়ে জাতীয় নির্বাচন উৎসবমুখর হবে, এটা আসলে খুব বাস্তবসম্মত মনে হয় না। ওনারা বলতে পারেন যে হ্যাঁ, ডাকসু নির্বাচনে কোনো অঘটন ঘটে নাই, মারামারি হয় নাই, সহিংসতা হয় নাই, প্রমাণিত অনিয়ম হয়, হ্যাঁ সরকার নজর রেখেছে, সরকার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিরাপত্তা দিয়েছে, এদিক থেকে ঠিক আছে। কিন্তু যখন ডাকসু নির্বাচন হয় ঢাকা শহরের একটি জায়গায়, সারা বাংলাদেশে কিন্তু না, ডাকসুর ক্ষেত্রেও তাই, এবং একটি করে, একসাথে দুইটাও না, আর 300 আসনে সারা বাংলাদেশে একসাথে নির্বাচন হবে, তার নিরাপত্তা দেওয়ার জন্য আপনি কি পরিকল্পনা করছেন? নির্বাচনের বাইরে যখন কোনো ঘটনা কোথাও ঘটে, সেই ঘটনা মোকাবেলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কি ভূমিকা আমরা সেটা দেখি, মোটেও সন্তোষজনক না। ফলে জাতীয় নির্বাচনের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা গোটা সরকার কতটা নিরাপত্তা দিতে পারবে, সারা দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দেবে, নির্বিঘ্নে ভোট দেবে, নির্ভয়ে ভোট দেবে, এইটা এখন পর্যন্ত বিশ্বাস করার মতো বাস্তবতা তৈরি হয় না, মোটেও আশান্বিত না। কারণ আইন শৃঙ্খলা রক্ষায় এই সরকারের যে ভূমিকা আমরা গত 13 মাসে দেখেছি, তাতে খুব বেশি আশ্বস্ত হওয়ার কিছু নাই। এখন আইন শৃঙ্খলা বাহিনী বলতে নিয়মিত বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ইত্যাদি, সাথে যদি সামরিক বাহিনী যুক্ত হয়, সবাই মিলে যদি চেষ্টা করে আন্তরিক হয়, তাহলে নিশ্চয়ই হতে পারে। কিন্তু এই সব বাহিনী তো এখনও মাঠে আছে, তারপরও তো আমরা মবের ঘটনা থামাতে পারছি না। নানান অন্যায় অপরাধের ঘটনা ঘটছে, ঘটে যাওয়ার পর সেখানে গিয়ে পুলিশ বা সেনাবাহিনী, আজকেও মাজারে আগুন দেওয়া হয়েছে, হ্যাঁ, তো আপনি মাজারে হামলা বন্ধ করতে পারছেন না, বিভিন্ন জায়গায় মব হামলা বন্ধ করতে পারছেন না, আপনি তাহলে কিভাবে আশ্বস্ত হচ্ছেন? আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি যে নির্বাচনের সময় সারা বাংলাদেশে 300 আসনে নির্বাচন হবে, খুবই চ্যালেঞ্জিং একটা কাজ। সেটার জন্য বিকল্প বা এর চেয়ে বাড়তি কী ব্যবস্থা নিয়েছেন সেগুলো যদি আমাদেরকে উনি জানান, তাহলে আমরা আশ্বস্ত হতে পারবো। সুতরাং উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে, ইতিহাসের সেরা নির্বাচন হবে, এগুলো না এক ধরনের কি বলবো, বাকাওয়াস টাইপের মনে হয়। ফলে ওগুলো করে না দেখানো পর্যন্ত এইসব কথার কোনো সাফল্য আসবে না। আর ডাকসুতে আমরা দেখলাম নির্বাচন ভালোই হয়েছে, অভিযোগ এসছে, কিন্তু মোটা দাগে কোনো সহিংসতা হয় না, অঘটন ঘটে না। নির্বাচন জাহাঙ্গীরনগরে বেশ কিছু সমস্যা আপাতত আমাদের একটা স্বস্তির বিষয়। হ্যাঁ, ডাকসুতে কি হয় আমরা সেটার অপেক্ষা আছি। যদি একই রকমের হয় তাহলে আমরা আশা করতে পারবো যে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও যাতে একইভাবে স্থিতিশীল অবস্থা বজায় থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ হারুন রশিদ। আপনার কাছে আবারও আসতে চাই, জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আজকে বলেছেন যে আলোচনা সফল হওয়ার সম্ভাবনা দেখছি না বলেই
আন্দোলন কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে। তিনি আরো বলছেন যে মনে হয় কোনো চাপের মধ্যে পড়ে সরকার শুভঙ্করের ফাঁকির দিকে যাচ্ছে। আপনি কি মনে করেন সরকার আদৌ কোনো চাপের মুখে আছে কিনা? বিএনপি কি সরকারকে কোনো চাপের মুখে রেখেছে কিনা? জামাত ইসলাম সম্পর্কে যখন আপনি জামাত ইসলাম সেক্রেটারি আলোচনা নিয়ে আসলে জামাত ইসলাম দু একটা আলোচনা না করলে নয়। জামাত ইসলাম সৃষ্টি থেকেই কিন্তু তাদের কর্মকাণ্ড নিয়ে অনেক বিতর্ক আছে। আপনি পাকিস্তান সৃষ্টি থেকে যদি শুরু করেন, 47-এ তারা পাকিস্তান সৃষ্টির অভিন্ন ভারতের পক্ষে ছিল। পাকিস্তানের স্বাধীন মুসলিম আলাদা জাতিগোষ্ঠীর স্বাধীন দেশ তৈরি পক্ষে ছিল না। বাংলাদেশ স্বাধীনতার সময় বিশেষ করে আমি বলবো যে শেখ মুজিব বা আওয়ামী লীগ আপনার 70 নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর পাকিস্তানিরা তাদের ক্ষমতা হস্তান্তর করলো না। আপনার এক পর্যায়ে আপনার পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের নিরীহ নিরপরাধ বাঙালি জনগোষ্ঠীর উপর নির্বিচারে গণহত্যা চালালো এবং সে সময় জাতি প্রস্তুতও ছিল না এটাকে প্রতিরোধ করার। আওয়ামী লীগের নেতৃবৃন্দরা সব পলায়ন পরে সব ভারতে পালিয়ে গেল এবং সে অবস্থায় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিলেন জিয়াউর রহমান। যুদ্ধ শুরু হলো মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই পর্যন্ত এলে চোরাগুপ্তা হামলা, গেরিলা হামলা কিছু কিছু হলো এবং সেই সময় বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছে একটা রাজনৈতিক দল বা জামাত ইসলাম, কোনো সন্দেহ নাই, সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, পাকিস্তানের সহযোগীদের দায়িত্ব পালন করেছে, তারা গণহত্যা চালিয়েছে, মুক্তিযোদ্ধার হত্যা করেছে, বাড়িঘর লুটপাট করেছে, আগুন লাগিয়েছে। এটা সত্য, ইতিহাস খুঁজলে আপনি পাবেন। এরপরে আপনি জামাত ইসলাম নিষিদ্ধ ছিল। জিয়াউর রহমান আপনার শেখ মুজিব সপরিবারে মারা যাওয়ার পর, এটা ইতিহাস থেকে বলছি সংক্ষেপে, জিয়াউর রহমান 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় আসলো। ক্ষমতায় আসার পর তাকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে এবং সেখানে সে আসার পর সমস্ত রাজনৈতিক দলগুলোকে উন্মুক্ত করে দিয়েছে, রাজনীতি করার সুযোগ দিয়েছে। জামাত ইসলামও রাজনীতি করার সুযোগ পেল। আওয়ামী লীগ যেমন নতুন নিবন্ধন পেয়েছে, জামাত ইসলামও নিবন্ধন পেয়েছে, রাজনীতিক একটা মাঠে হয়েছে। এখন আমি আপনাকে বলি যে জামাত ইসলাম যখন দেখেন 86 সালে এরশাদ যখন আমরা সব দল রাজনীতির এই পার্ট আমি কথা বলছি এই কারণে শেষ করা যাবে না, আমি বর্তমানে আসতে চাই, বলছি এই কারণে বর্তমান অতীত তো আপনি নিতে হবে জামাত ইসলামের ভূমিকাগুলো। 86 সালে এরশাদ বিরোধী আন্দোলনে আমরা সব দল একমত। শেখ হাসিনা চিরাঙে যা বলল যে দল আপনার যারা এই সরকার অধীনে নির্বাচনে জাতীয় বেঈমান, জামাত বলল যে যারা এই সরকার অধীনে নির্বাচনে জাতীয় মুনাফিক, আর বিএনপি বলল তো নির্বাচন তো এরশাদের যাবেই না। সেখানে পরের দিনে আপনার এরশাদের অধীনে জামাত এবং শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করলো, ঠিক আছে না? তারপরে আপনি দেখেন 90-তে আমরা আন্দোলন করলাম আবার একসাথে, যুদ্ধপথ আন্দোলন করে এরশাদকে বিদায় করলাম। তারপরে বিএনপি ক্ষমতায় আসলো, 3 বছর গেল না, আবার ওই এরশাদ আপনার হাসিনা এবং জামাত একসাথে আন্দোলন করলো। এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার। 172 দিন হরতাল করেছে, জ্বালাও পোড়াও শেষ নাই, ঠিক আছে? এগুলো ইতিহাস থেকে বলছি। আপনি এখন এই গণতন্ত্রের উত্তরণের পথে জামাত ইসলাম তারা বলে যে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, তাদের মূল স্লোগান। তো এটা যাই পিয়ার পদ্ধতি দিয়ে দেশে ইসলাম কায়েম হয়ে যাবে? আপনার এই তাদের কথাবার্তার মধ্যে যে ইগুলো আসছে, আপনি আলোচনার টেবিলে আছেন, জুলাই সনদ এখনও নিয়ে আলোচনা হচ্ছে, চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আপনি এখন আপনার যদি রাজনৈতিকভাবে আস্থা বিশ্বাস না থাকে, আপনারা কি মনে করছেন আপনি যদি আজকে আলোচনার মাধ্যমে সংস্কার কর্মসূচির ব্যাপারে অনেকগুলো সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং আমি বলবো এটা ইতিবাচক। আগামীতে জাতীয় একটা গণতান্ত্রিক উত্তরণের পথে যদি আপনি এখনই এসব ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করেন, তো জনগণের কাছ থেকে কিন্তু তারা বিচ্ছিন্ন হবে। আপনি কি মনে করছেন রাজপথে যে 5 দফা দাবিতে সরকারের কাছে যেই দাবি নিয়ে আন্দোলন, এই আন্দোলন কি কোনো মতে বিএনপির দিকেও আসতে পারে কিনা? না, বিএনপির দিকে কেন যাবে? আমরা কি ক্ষমতায় আছি? কি জন্য আমরা বিএনপির দিকে আসবে? মানে আপনাদেরকে চাপে ফেলার জন্য? আমাদের এখানে কোনো চাপে ফেলার এই সমীকরণে বিএনপি নেই। আমরা এটা চাপে ফেলার কোনো বিষয় নাই। আমাদের এখানে আমাদের পরিষ্কার এবং ক্লিয়ার বক্তব্য। আমাদের যে আলোচনার টেবিলে বৈঠক হচ্ছে, প্রতিনিয়ত আলোচনা হচ্ছে। জুলাই সনদের আপনার সাংবিধানিক ভিত্তি, সাংবিধানিক কাঠামো, এই সমস্ত আমি মনে করি যে এগুলো বাড়তি কথা। আপনার আগামীতে যাই করেন না কেন, আপনি যাই করেন না কেন, এখন আপনি এখানে একটা গণভোট দিয়ে করবেন, সেটাও সাংবিধানিক ভিত্তি পাবে না। তার কারণ এখন সরকারের বিষয় নিয়ে যদি চুলচেরা বিশ্লেষণে যান, অনেক বিষয় আসবে। সংবিধানে গণভোট কোনো বিধান নাই, আপনি কীভাবে গণভোট করবেন? ওই গণভোটের বৈধতা কে দিবে? আপনাকে আলটিমেটলি সংসদে যেতে হবে, সংবিধানে 2/3 মেজরিটি লাগবে। এটা বাস্তব, একেবারে পরিষ্কার ক্লিয়ার। আপনি যাই করেন না কেন, যে পদ্ধতিতে আপনি যান না কেন, এগুলো সবগুলোই আপনাকে পার্লামেন্টে যে আপনাকে আপনি যখন আলোচনা বক্তব্য শুরু করছিলেন, যদি আলোচনা বিএনপির যে সিদ্ধান্ত দিচ্ছে যে আজকে আমরা যে সিদ্ধান্তগুলো তো ঐক্যমত হচ্ছি, এগুলো যেগুলো আমাদের জন্য সংবিধান লাগবে, যেগুলো সংবিধান ছাড়া হবে,
আমরা সেগুলো মানে ঐক্যমত পোষণ করছি এবং লিখিত স্বাক্ষরিত কপি হচ্ছে। তো সেটাতে যদি আস্থা না থাকে, এটা জাস্ট আরো পানি ঘোলা করা ছাড়া কিছু আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার। একেবারেই আমি বলছি এটা একেবারেই অতীতে যতগুলো এরকম সরকার তৈরি হয়েছে, পার্লামেন্টে গিয়ে আপনি জিয়াউর রহমানের সরকারি বলেন, এরশাদের সরকারি বলেন, 111-এর সরকারি বলেন, সবগুলোই কিন্তু পার্লামেন্টে রেকটিফাই করতে হয়েছে। সুতরাং আপনি অহেতুক এই সমস্ত বিভ্রান্তি তৈরি করার আমি মনে করি কোনো অবকাশ নাই। আমাদের উচিত হবে যে আমরা বিগত এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা মাঠে ছিলাম, যারা এই শেখ হাসিনাকে বিতাড়িত করেছি, এই দেশের গণতন্ত্র উত্তরণের জন্য এখন যারা আমরা একসাথে ছিলাম, তাদের উচিত হবে যত দ্রুত সম্ভব গণতন্ত্র উত্তরণের। অসংখ্য ধন্যবাদ নাজমুল সাহেব। আপনার কাছে আসতে চাই বিরতিতে যাবার আগে। হারুনুর রশিদ ভাই তিনি জামাতের রাজনীতির পাঠ আমাদেরকে একটু শোনাচ্ছিলেন 96 পর্যন্ত, 2001-এ অবশ্য আসার সময় হয়নি, সেই আলোচনাতেও যাব না। জানতে চাই যে জুলাই সনদ বাস্তবায়ন না হলে জাতীয় বিপর্যয় অনিবার্য, এছাড়া কোনো নির্বাচনী প্রক্রিয়া দেশ ও জাতির কল্যাণে বয়ে আনবে না। 5 দফা দাবি নিয়ে অলরেডি যে রাস্তায় দলগুলো নেমেছে, খেলাফত মজলিসের মহাসচিব জালালউদ্দিন আহমেদ কথা বলেছেন। আপনার কাছে জানতে চাই 5 আগস্ট পরবর্তীতে যেই রাজনৈতিক সেটআপটা ছিল এখন পর্যন্ত বাংলাদেশে দুই দলগুলোর মধ্যে বোঝাপড়া ছিল, সেই বোঝাপড়াতে একটি চির আপনি দেখছেন কিনা সামনের দিনগুলোতে? এই বোঝাপড়ার রাজনীতি মুখোমুখি রাজনীতিতে যাচ্ছে কিনা? না, চির তো আগেই ধরেছে, বিভক্তিও তৈরি হয়েছে, তা না হলে তো ঐক্যমত হয়ে যেত। কেন জুলাই সনদ সহ অন্যান্য বিষয়ে সমঝোতা হচ্ছে না? এখন ঐক্যমত সমঝোতা কিভাবে হয়? সবাই যেগুলোতে একমত হয় সেটা নিয়ে ঐক্যমত হয়, সবাই মানলে পরে বা 2 পক্ষ 3 পক্ষ 4 পক্ষ মানলে পরে সমঝোতা হয়। কেউ যদি ধরে থাকে আমি মানব না, এমন সব দাবি করব যেটা বাস্তবায়নযোগ্য না, এবং তার মধ্য দিয়ে আমি আমার অবস্থানটাকে দৃঢ় করব এবং আমি আমার রাজনৈতিক কৌশল বা অপকৌশল কূটকৌশল সেটা আমি খেলবো, তো সেই কাজগুলোই তো তারা করছে। যারা জুলাই সনদ নিয়ে, পিআর নিয়ে, আরও কিছু দাবি দাওয়া নিয়ে কথা বলছে, বা বিএনপির সাথে যে বিষয়গুলোতে জামাত বা আরও কিছু ইসলামী দলের বিরোধ, এটা তো আমার কাছে মনে হয় যে ঐক্যমতের উদ্দেশ্যে এই ধরনের দাবি করা হচ্ছে না। ঐক্যমত যদি তারা চাইতো, সমঝোতা চাইতো, তাহলে এই বিভেদটা দূর করে ফেলতে পারতো। এখন বিএনপি যেটা মানছে না, তারা সরকারে গিয়ে, সংসদে গিয়ে সেটা বাস্তবায়ন করবে না, সরাসরি ঘোষণা দিয়েছে, তাই তো? তাহলে আপনি বিএনপিকে কি বাধ্য করবেন এটা বলতে, হ্যাঁ আমি এটা মানছি, কিন্তু বিএনপি ক্রিয়া পরে করলো না? তাহলে তো বিএনপির উপর মানুষ কীভাবে আস্থা রাখবে? নাকি জামাত বিএনপিকে বেঁধে বাধ্য করে এই কথা বলাতে চায়, পরে যাতে দোষ দিতে পারে, এই তো দেখেন বিএনপি বলেছিল এটা করবে, এখন এটা করে। জামাত কেন আসলে করতে পারবে, করা উচিত, করা সম্ভব, সাংবিধানিক আইনি রাজনৈতিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপি সেটাই বলছে স্পষ্ট। তো এখন তারা নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুতি রাখছে, আবার এটা না হলে সেটা না হলে নির্বাচন হবে না বলছে। অসংখ্য ধন্যবাদ। আমি একেবারে শেষ মুহূর্তে আছি। হারুনুর রশিদ, আপনার কাছে শেষ প্রশ্ন। আলোচনার টেবিল থেকে রাজপথে চলে এসেছে রাজনীতি। আগামী দিনে বিএনপি তার দাবি দেওয়ার জন্য রাজপথে কি নামবে নাকি? কবে নামবে? আমাদের প্রয়োজন না, তার কারণ আমরা আপনার আসন্ন যে জাতীয় নির্বাচন আমরা চাই যেখানে সকলে অংশগ্রহণমূলক একটা সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হোক। বিভিন্ন রাজনৈতিক দলের দাবি দেওয়া কর্মসূচি থাকবে, এটি অস্বাভাবিক আমি মনে করি না। এবং আমি মনে করি যে জুলাই সনদ নিয়ে যে আলোচনা হচ্ছে এটাও একটা নিষ্পত্তি হবে। অহেতুক আপনার জুলাই সনদকে আইনি কাঠামো, রাজনীতির মধ্যে যে আস্থা, বিশ্বাস, অনাস্থার অভাব ছিল, সেই জায়গাটা আমি মনে করি আমাদের একটা সুযোগ এসছে এটা ফিরিয়ে আনার। আমরা জুলাই সনদে যে সমস্ত খসড়া প্রণয়ন করেছি বা চূড়ান্তভাবে যেটা আমরা একমত হব, সেই জিনিসগুলো আগামীতে যারা পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা পাবে, শুধু সংখ্যাগরিষ্ঠ না, তখন গোটা পার্লামেন্টেরই সকলেরও এটার ব্যাপারে একমত থাকবে যে আমরা এই জুলাই সনদ আমরা সকলে একমত হয়ে করেছি, এবং সেই জায়গা থেকে সকলে এখানে কোনো হানা ভোট দিয়ে সব পার করে দেবে যে হ্যাঁ এটা আমরা পার করে দেব। অসংখ্য ধন্যবাদ জনাব হারুনুর রশিদ। এইটুকু না থাকলে তো আমরা রাজনীতিতে আমরা অগ্রসর হতে পারবো না। সেই বিশ্বাস এবং আস্থার জায়গাটা আসলে সকলেরই বজায় রাখা উচিত। অসংখ্য ধন্যবাদ হারুনুর রশিদ আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ নাজমুল আশরাফ, আপনাকেও কৃতজ্ঞতা জানবেন। দর্শক, একই সাথে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে আবারও এই আয়োজনে দেখা হবে। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজের।